আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহানি ইয়াসমিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে দেশে 156 উপজেলা ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচন আর উৎসব মুখর হবে বলে সিএসি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র অনেককে নিষেধাজ্ঞা দেয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতি প্রয়োগ নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি নিষেধাজ্ঞার খবরে খুশি নয়, নিজেদের শক্তিতে সরকার পতন ঘটাতে হবে বলে মির্জা ফখরুল। উপজেলা নির্বাচনে ভোটারদের সায় নেই বলে মন্তব্য। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। নির্মাণ কাজ শেষ হলে ডিসেম্বরই উদ্বোধন হতে পারে জানান সংশ্লিষ্টরা। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। বিকেল 4টার দিকে ভোট গ্রহণ শেষ হয়। এরপর থেকে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গণনার কাজ করছেন। এর আগে সকাল 8টা থেকে দেশে 156 উপজেলা 13,016টি ভোট কেন্দ্রে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে 24টিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। তবে তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে 5টি উপজেলার ভোট স্থগিত রয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচনে 3 পদে 1,824 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সে সঙ্গে 3 পদে 22 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে ভোট গণনার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উপজেলা নির্বাচনে ভোট গণনার পরিস্থিতি কেমন দেখছেন? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ সেটি কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বিঘ্নে এবং সুষ্ঠু পরিবেশে কিন্তু যে ভোট গ্রহণ সেটি কিন্তু আমরা রংপুরের পীরগঞ্জ এবং মিঠাপুকুরে যে দু একটি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু রংপুরের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন সেটি কিন্তু শেষ হয়েছে। এরপরে যে ফলাফলের যেটি পালা সেটিকে আমরা দেখতে পাচ্ছি যে আমি রয়েছে এই মুহূর্তে পীরগঞ্জ উপজেলার যে অডিটোরিয়াম হল রুমে। সেখানে কিন্তু যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু একে একে যে ফলাফলগুলো যে কেন্দ্র থেকে তাদের হাতে আসছে সেগুলো কিন্তু একে একে সেখান থেকে মাইকে ঘোষণা করছে। এবং সেখানে যদি আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত যে রংপুরে 3,33,972 জন ভোটার, এই ভোটারের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ভোটার যেটি উপস্থিতি সেটি কিন্তু অনেকটাই কম ছিল, কারণ যে সময়টা কিন্তু বড় মৌসুমে ধান কাটার যে একটি মাড়াই মৌসুম, এই কারণে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম। তবে একজন প্রার্থী রয়েছে আমার সাথে, আনারস প্রতীকের। আসলে এবারে নির্বাচনটা কেমন? আপনি তো প্রায় জয়ের দ্বার প্রান্তে, কেমন ভোটের পরিবেশটা কেমন ছিল? খুব সুষ্ঠু সুন্দর পরিবেশ ছিল, আবহাওয়াও ভালো ছিল, সব দিক দিয়ে জনগণের ভোটার উপস্থিতি একটু কম হয়েছে। কি কারণে? ভরা মৌসুম, ধান কাটাকাটি, যার জন্য মানুষ তাদের আসল ফসলটা ঘরে তোলার জন্য ব্যস্ত, সেই সময়ে হয়েছে ভোট। আবার আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি হাঁস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন, আপনিও কিন্তু একেবারে জয়ের দ্বার প্রান্তে আমরা যেটি ভোটের পরিসংখ্যানে দেখতে পেলাম যে আসলে ভোটের পরিবেশ এবং আপনি যে আসলে প্রত্যাশা, যে জনগণের প্রত্যাশাগুলো পূরণ করতে পারবেন কি? আসসালামু আলাইকুম। আমি যে ভোটের পরিস্থিতি খুবই সুন্দর ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। জনগণের যে অরিজিনাল যেটা ভালোবাসা সেটা আমি কাছ থেকে দেখেছি এবং সেই অনুযায়ী তারা যেটা রেজাল্টের বাস্তবায়ন করছে।
তো ভোট সুষ্ঠু হয়েছে এবং সুন্দর পরিবেশ ছিল। যে ইয়াসমিন যেমনটা শুনছিলেন যে এই মুহূর্তে যে ভোট কেন্দ্রের প্রায় শেষ পর্যায়ে ভোট যে ফলাফল সেটি শেষ পর্যায়ে এবং অন্তিম মুহূর্তে কিন্তু অপেক্ষা করছে প্রার্থীরা কিন্তু তাদের যে জয়ের যে ঘোষণা সেটির অপেক্ষায় কিন্তু রয়েছে। তবে এখানে যে ভোটাররা রয়েছে কিন্তু তার সাথে যে কর্মী সমর্থকরা এখানে আমরা দেখেছি যে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের নূর মোহাম্মদ মন্ডল তিনি উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান তিনি রয়েছেন। তার যে কর্মী সমর্থকরা কিন্তু এখানে ফলাফল অর্থাৎ যে একেবারে যে ফলাফল যেটি ঘোষণা হবে সেটি নেয়ার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তবে বেশ কয়েকটি ফলাফল কিন্তু ইতিমধ্যে হাতে এসেছে। আমরা যেখানে দেখেছি যে এই মুহূর্তে এই পীরগঞ্জ উপজেলা পরিষদের ঘোড়া প্রতীক এবং আনারস প্রতীকের যে দুইটি প্রার্থীর যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি কিন্তু আনারস প্রতীক কিন্তু যে মার্কার যে নূর মোহাম্মদ মন্ডল তিনি কিন্তু ভোটে এগিয়ে রয়েছেন। এরপরে যদি ভাইস চেয়ারম্যানের কথা বলি সেখানে কিন্তু তালা প্রতীক এগিয়ে রয়েছে, চশমার প্রতীকের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তবে সব মিলে যদি বলি যে রংপুরে উৎসবমুখর পরিবেশেই কিন্তু যে উপজেলা পরিষদ নির্বাচন সেটিও অনুষ্ঠিত হয়েছে। এরপরে যে ফলাফল সেটি হওয়ার পরে আপনাদের জানিয়ে দিতে পারবো। ইয়াসমিন এই ছিল আমার কাছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উপজেলা নির্বাচনে ভোট গণনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরো উৎসব মুখর হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া সারা দেশে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে বলে জানান সিএসি। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় 156 উপজেলায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হয়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে। সাধারণ কেন্দ্রে 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়াও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে 19 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 20 থেকে 21 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী চিংড়ি প্রতীকের সর্দার মশিয়ার রহমানের আপন বোন তসলিমা খাতুনকে প্রিজাইডিং অফিসারের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী দুর্গাপুর উপজেলায় ভোট চলাকালে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও নয়াপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে 9 জন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক এই ভোট পরিস্থিতি মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণের পর সারা দেশ থেকে প্রেরিত তথ্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন ভোটের পরিবেশ পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। আর টোটাল আটক করা হয়েছে, যেটা আপনাদের জানা প্রয়োজন, সেটা হলো 25 জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। 10 জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে। কিছু ভোট কারচুপির চেষ্টা করা হয়েছে জাল ভোট দেওয়ার জন্য। আর এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরও উৎসবমুখর হবে বলেও জানান সাংবাদিকদের। ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় নয় বরং অন্য নীতির আওতায় নিষেধাজ্ঞা। এদিকে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এসব কারণে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। In other situations, the prosecutor deferred to national investigations and worked with states to allow them time to investigate. যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় নয় বরং অন্য নীতির আওতায় জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। নিষেধাজ্ঞার বিষয়টিকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন সাবেক সেনাপ্রধান। একই সঙ্গে ঘটনা সরকারকে হেয় করে বলেও মন্তব্য করেন তিনি। আমি সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। যে কোনো পর্যায়ে তদন্ত করে দেখতে পারেন যে আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে তার যে কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। ইলিয়াস কমল, মাই টিভি। বিদেশি নিষেধাজ্ঞার খবরে খুশি না হয়ে নিজেদের শক্তিতে সরকার সরাতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার প্রেক্ষিতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া জানান। উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই এবং গণতন্ত্রের আলখেল্লা পড়ে সরকার নির্বাচনের নাটক দেখাচ্ছে বলে মন্তব্য তার। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রয়াত রাজনীতিবিদ শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে তার প্রতিষ্ঠিত দল জাগপার একাংশ। শফিউল আলম প্রধান ভাইয়ের আরেকটি বৈশিষ্ট্য ছিল আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া জানান, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুকৌশলে ধ্বংস করেছে অভিযোগ করে উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এই নীতি নির্ধারক। এমন নির্বাচন করছো যে দেশের কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আরো তীব্র আন্দোলনের উপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোথায় তরুণেরা, কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে, রাস্তায় নামার কোনো বিকল্প নেই। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে বাংলাদেশ সফরে এসেছেন অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। দুপুর 12টার দিকে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সফরটি হচ্ছে দুদিনের। ইন্দো প্যাসিফিক কৌশলগত জোট বা কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেনি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হতে যাচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরও এটি। ঢাকা সফরের সময় পেনি ওং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পেনির সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা, ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে। 2019 সালে তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইন বাংলাদেশ সফর করেন। ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলোর জোট IOR এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পেইন ঢাকা সফর করেছিলেন। তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইনের সফরটি ছিল দীর্ঘ 21 বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। 50টি পিলারের উপর 49টি স্প্যান বসিয়ে সেতু পুরো 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচার পুরোটাই এখন দৃশ্যমান। আগামী ডিসেম্বরে সেতুটি নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুতে বসানো হয়েছে 50টি পিয়ার ও 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষের দিকে। নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানান, এখন চলছে অ্যাডজাস্টমেন্টের কাজ, নদী শাসন, উভয় পাশের স্টেশন নির্মাণ, স্লিপারবিহীন রেলপথ স্থাপন সহ কিছু কাজ বাকি রয়েছে। শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করছেন তারা। অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসছে। 3 এবং লাইন নাম্বার 5 এবং 6 এটা আমাদের এখন ট্রেন অনগোয়িং আছে, এটা এখন সার্ভিস লাইনের মধ্যে চলে আসছে। ইনশাআল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি। সাব স্ট্রাকচারের সকল প্রকার কাজ শেষ, পিয়ার হেড, ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পন বসানো কমপ্লিট, কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলে। এই মেগা প্রকল্পের সাথে কাজ করে আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত। সেতুটি চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগে বিপ্লব ঘটবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের বলে জানান ব্যবসায়ীরা। সারা দেশের যোগাযোগটা সহজলভ্য করতে পারছি। আমাদের যাতায়াত থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমরা অনেক উন্নতি লাভ করব, আমরা সাধারণ জনগণ। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সার্বিক অগ্রগতি 84%। সেতুর পূর্ব পারের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পারের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। সিগন্যালিং ব্যবস্থা স্থাপন সহ GTCL এর গ্যাস পাইপলাইন স্থাপন সার্বিক কর্মকাণ্ড সম্পাদনের পর আসলে এই ব্রিজের সকল কাজ আশা করছি যে ডিসেম্বর 2024 নাগাদ শেষ হয়ে যাবে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 16,780 কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালের মার্চ মাসে সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতুর প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। ইলিয়াস কমল, মাই টিভি। ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সাথে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্ত শাসন এবং জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানিয়েছেন দলটির নেতারা। বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশে এ দাবি জানান দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। ব্যাংক লোপাট ও অর্থ পাচার রুখে দাঁড়ানোর স্লোগানে মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের সামনে সড়কে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে দলটি। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক, তাদের টাকা সুরক্ষিত থাকুক,
প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট ও লর্ডসের চূড়া জয়ের গৌরব অর্জন করলেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল 6টা 5 বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লর্ডসে পৌঁছান তিনি। এর আগে 19 মে পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। চলতি বছর 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পরে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় 2 মাসের মতো। অর্থ ও বাণিজ্য সংবাদ। একশো বছর ঐতিহ্যবাহী ব্র্যান্ড ফিনলে এতদিন চা নিয়ে বাজারে থাকলেও আজ থেকে প্রথমবারের মতো ফিরে যায় শুদ্ধতার শেকড় স্লোগানকে সামনে রেখে বাজারে নিয়ে এসেছে ফিনলে সরিষার তেল, ফিনলে ঘি এবং 4 ধরনের ফিনলে ফাইবার রাইস। আজ ঢাকার একটি কনভেনশন হলে অনড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন এইসব পণ্যগুলোকে ঢাকার পরিবেশক, ভেন্ডর ও বিক্রয় প্রতিনিধিদের সামনে উন্মোচন করে ফিনলে কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ফিনলে বাজার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জারা নামরিন। এছাড়া অনুষ্ঠানে ফিনলে বাজার লিমিটেডের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিতীয় ধাপে দেশে 156 উপজেলা ভোট গ্রহণ শেষ। চলছে গণনা। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচন আরো উৎসবমুখর হবে বললেন সিইসি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র অনেককে নিষেধাজ্ঞা দেয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতি প্রয়োগ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি নিষেধাজ্ঞার খবরে খুশি নয়, নিজেদের শক্তিতে সরকার পতন ঘটাতে হবে বলে মির্জা ফখরুল। উপজেলা নির্বাচনে ভোটারদের সায় নেই বলে মন্তব্য। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবের সেতু নির্মাণ কাজ শেষ হলে ডিসেম্বরে উদ্বোধন হতে পারে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের এখনকার আয়োজন মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। মাইটিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।